ছেলের ডাক কানে পৌঁছানো মাত্রই ধরফরিয়ে নিচে নামলেন রুবিনা কাবির। রৌদ্র তখন চেয়ার টেনে বসেছে, খাবে এখন। রুবিনা কাবির নেমেই ছেলের কাছে ছুটে আসলেন। বাড়ির ভেতরে তেমন কেউই নেই, বাইরে সবাই। কান্না চেপে ধরে আসা গলায় কোনো রকমে বুলি ফুটালেন রুবিনা কাবির। রৌদ্র, বাবা এসেছিস তুই? কখন এসেছিস? এতক্ষণ ডাকিসনি কেন আমায়? কোথায় ছিলি তুই কাল থেকে? সব প্রশ্নের বিপরীতে রৌদ্রের ঠান্ডা স্বর। খেতে দাও মম, দেরি হয়ে যাচ্ছে আমার। ধক করে উঠল মাতৃহৃদয়, চোখ ঝাপসা হয়ে আসলো পুনরায়। দেরি হয়ে যাচ্ছে মানে? কিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তোর? 9টায় ফ্লাইট আছে আমার, অলরেডি 7টা বেজে গেছে। আই অ্যাম লেট মম, খেতে দাও, নয়তো এভাবেই বেরোতে হবে। রুবিনা কাবির আর পারলেন না নিজেকে সামলে রাখতে, ওষ্ঠ ভেঙে কেঁদে উঠলেন এবার। ছেলের বাহু আঁকড়ে মৃদু আর্তনাদ করে উঠলেন ফুপিয়ে। চেপে রাখা সব কথা ঝেড়ে ফেললেন। চলে যাবি তুই আমাকে ছেড়ে? সত্যি চলে যাবি আবার? মায়া হচ্ছে না আমার জন্য একটু? এভাবে আবার আমায় ফেলে রেখে চলে যাবি? আমি আর কষ্ট সইতে পারবো না রৌদ্র। এমনটা করিস না আর, অবাধ্য হোস না এবার। কখনো আমার কথা শুনিসনি, এবার অন্তত শোন। ছেড়ে দে এসব জেদ, পাগলামো বন্ধ কর। আর কত জ্বালাবি তোরা আমায়? নিজেরা নিজেদের জেদ ধরে বসে থাকিস, আর মাঝখান থেকে আমি জ্বলে পুড়ে মরি। কি আছে তোর ওই দেশে? কেন যাবি তুই ওখানে? মেঘা অনড় হয়ে বসে, দৃষ্টি সরিয়ে মেঝেতে নিবদ্ধ করেছে। রৌদ্র আর চোখে তাকে দেখে বলল, এদেশেও আমার কিচ্ছু নেই মম। আমরা কেউ নই তোর জীবনে। কি করবি ও দেশে গিয়ে? কি করিস তুই ওখানে? দিন কাটে কি করে আমাদের ছাড়া? জব করি। এমনি এমনি এতগুলো বছর একটা দেশে পড়ে আছি ভেবেছ? কথা বাড়িও না মম। ইউ নো, কান্নার আওয়াজ আমার পছন্দ নয়। কাঁদবে না এভাবে। খেতে দিলে দাও, না দিলে আমি চললাম। সময় নেই আমার হাতে। রুবিনা কাবির একইভাবে কেঁদে কেঁদে এক কথা বারংবার বলে চলেছেন। তিনি কিছুতেই ছেলেকে যেতে দেবেন না। জাপটে ধরে রেখেছেন ছেলেকে। তার কান্নার আওয়াজে বাইরে থেকে ভেতরে জড়ো হয়েছে অনেকে। শুভ্র, আহিয়ানসহ বাড়ির 2 কর্তা ছুটে আসলেন। ভেতরে বাইরের অধিকাংশ লোকজন জড়ো হওয়া মাত্রই রৌদ্র রুবিনা কাবিরকে ঠেলে সরালো নিজের থেকে। ধীরে বলল মায়ের চোখ জোড়া আলগোছে মুছিয়ে দিয়ে, কেঁদো না মম, মানুষ মানুষের অভ্যেস। 5 বছর যখন আমাকে ছাড়া কাটাতে পেরেছ, তখন আজ আমি চলে গেলে বাকি জীবনটাও ঠিকই কাটাতে পারবে। কেঁদে কেঁদে মায়া বাড়িও না অযথা। তোমার আরেকটা ছেলে তো আছে, বাধ্য, ভদ্র, শিক্ষিত ছেলে। আমার মতো অবাধ্য, অভদ্র ছেলে না থাকলেও চলবে। দিব্যি চলবে এই বাড়ির সবার জীবন, ঠিক যেভাবে গত 5 বছর চলেছে সেভাবেই। কথা শেষ করে মাকে ছাড়ল। এত এত মানুষের মাঝে আঁচলে মুখ চেপে ফুঁপিয়ে উঠলেন রুবিনা কাবির। সিরাত দ্রুত কদমে এগিয়ে আসে। রৌদ্র পিছু ফিরে সিঁড়ি উঠতে গেলে সিরাত টেনে ধরে ওর হাত। অবিশ্বাসে শুধোয় চাপা স্বরে, রৌদ্র, কি হচ্ছে এসব? আর ইউ সিরিয়াস? দেখ, আম্মু কাঁদছে। প্লিজ, এসব নিয়ে বাড়াবাড়ি করবি না এখন। শুভ্রর কথাটা ভাব একবার। আজ ওর গেট টুগেদার, বাড়িতে কত শত গেস্ট এসেছেন, আর তুই এখন এসব কি শুরু করেছিস? শেষ করছি আপু, আমি চলে গেলেই সব শেষ হয়ে যাবে। তোমার জন্য এসেছিলাম। আমার ছুটি শেষ, 2 সপ্তাহ শেষ, এবার ফেরার পালা। এভরিওয়ান, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? কাম অন গাইস, প্লিজ গো আউটসাইড। দ্য ইভেন্ট ইজ হ্যাপেনিং আউটসাইড, নট হেয়ার। প্লিজ লিভ। অতিথিরা একে একে বেরিয়ে গেলেন কথা শুনে। রৌদ্র মুচকি হাসল একটু আধটু। মায়ের দিকে ফিরে বলল, মম, খেতে দিতে হবে না আর। আই অ্যাম অলরেডি লেট, রেডি হয়ে আসছি। এইটুকুনি বলেই উপরে উঠে গেল গটগটিয়ে।
শুভ্র পেছন পেছন উঠল। আদ্র এতক্ষণ ছিল না বাড়িতে। ফিরেই বাড়িতে ঢোকা মাত্র পুরো বাড়ির সবাই সহ টুকিটাকি আত্মীয় স্বজনদের একসাথে দেখে ভ্রু গুটিয়ে নিল সে। রুবিনা কাবিরকে নিঃশব্দে ফোপাতে দেখে আদ্র তড়িতে এগোয়। বিচলিত হয়ে শুধায়, আম্মু, কি হয়েছে তোমার? কাঁদছ কেন এভাবে? সবাই এখানে একসাথে জড়ো হয়েছে কেন? কি হয়েছে বলবে তো? তোর ভাইকে থামা আদ্র, ওকে যেতে দিস না দয়া করে, ও চলে যাচ্ছে। তোর বাবাকে বল ওকে আটকাতে। বলতে বলতে তৌসিফ কাবিরের দিকে এলোমেলো পায়ে এগোলেন রুবিনা কাবির। ভাইজান, আপনি তো কিছু করুন। রৌদ্র কারোর কথা না শুনলেও আপনার কথা ঠিক শুনবে। ও মান্য করে আপনাকে। আপনার উপর অবাধ্য হতে পারবে না ও। ওকে বাধা দিন দয়া করে। আমার ছেলেটাকে আটকান কেউ। আপনারা এত নিষ্ঠুর কেন? ও তো এ বাড়ির ছেলে। তাহলে ওর প্রতি এত কেন অনীহা প্রকাশ করেন আপনারা? এত কেন পাষাণ ওর প্রতি সবাই? চাপা আর্তনাদে ডুকরে উঠলেন রুবিনা কাবির। তোফায়েল কাবির সম্পূর্ণ নির্বিকার। মতিগতিতে বিন্দু পরিমাণ পরিবর্তনের লেশমাত্র নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে নিরেট পায়ে কেবলই স্থান ত্যাগ করলেন তিনি। তৌসিফ কাবির শান্ত থাকতে পারলেন না। উঠে গেলেন রৌদ্রের রুমে। মেঘা সেই একইভাবে বসে, ফোন নিয়েছে হাতে। আজগুবি ফোন ঘাঁটছে। ব্যস্ত আর নির্বিকার প্রমাণ করছে নিজেকে। আদ্র এক পলক তাকালো ওর দিকে। মেঘার পাশে স্বল্প চেনা আরেকটা মুখ নজরে পড়ল ওর। আদ্র বেশি ঘাটল না। শিশির কিছুই বুঝতে পারছে না এসবের। এদের পারিবারিক বিষয় বোঝার চেষ্টাও করল না। এখানে থাকাটা ঠিক হবে না আর। ইনিয়ে বিনিয়ে কথা তুলল ক্ষীণ স্বরে। মেঘা, উনি কে? রৌদ্রকে ইঙ্গিত করে প্রশ্ন। মেঘা হাতের ঘড়ি বাড়ালো। এলোমেলো ফোন স্ক্রল করতে করতে জবাব দিল শক্ত কণ্ঠে, চিনি না আমি। সারা আর সাফা চকিতে তাকায়। উত্তর করে সাফা, উনি আমার ভাইয়া, মানে আদ্র ভাইয়ার যমজ ভাই। এজন্যই আদ্র স্যারের সাথে চেহারায় মিল আছে। বুঝতে পেরেছি একটু। আচ্ছা, তোরা থাক, আমি বরং এখন আসি। তোদের বোধহয় স্পেস প্রয়োজন। আমারও দেরি হয়ে যাচ্ছে। বাড়ি পৌঁছাতে লেট হয়ে যাবে নয়তো। আসি এখন। সে কি, একা যাবি? যেতে পারবো। বেশি রাত হয়নি এখনো। উঠে দাঁড়ালো শিশির। আদ্র ঠায় দাঁড়িয়ে। কি করবে বুঝতে পারছে না। রৌদ্র একটা অচেনা অজানা মানুষের কথাতে গুরুত্ব দিলেও কখনো আদ্রের কথায় গুরুত্ব দেবে না, শুনবেও না হয়তো। তা ওর ভালো করেই জানা আছে, চেনা আছে রৌদ্রকে। এভাবে আর মন মানে না। শান্তিময় পরিস্থিতি নেই বাড়িতে। ভেবেছিল রৌদ্র ফিরবে না। এখনও তাই মনে হচ্ছে। রৌদ্রকে চেনে সে। এই সময়ে এভাবে ফেরার পাত্র নয় রুডবিক কাবির রৌদ্র। তাহলে হচ্ছেটা কি এসব? আদ্র চোয়াল নিরেট করল। এর মধ্যেই ধূপধাপ আওয়াজ আসছে সিঁড়ির দিক থেকে। তৈরি হয়ে লাগেজ গুছিয়ে নিচে নামছে রৌদ্র। পেছন পেছন শুভ্র আর তোফায়েল কাবির। হাজার বোঝানোর পরও বেপরোয়া ছেলের মনকে ফেরানো যায়নি। কানে তোলেনি কোনো কথা। রৌদ্র নিচে নেমে সিঁড়ির নিচে লাগেজ রাখল। রুবিনা কাবির তা দেখে সমস্ত শক্তি খুইয়ে ফেললেন। ধপ করে বসে পড়লেন চেয়ারে। সিরাত তার বাহু আঁকড়ে ধরল। রৌদ্র হাসল এক ফালি। সবাইকে উপেক্ষা করে একটু মোলায়েম কণ্ঠে বলল, গুড বাই এভরিওয়ান। মেঘা এক ঝটকায় উঠে দাঁড়ায়। এখানটায় টেকা যাচ্ছে না আর। কোনো দিকে তাকালো না ও। হাতের মুঠোয় ফোন চেপে ধরে মাথা নত করে দ্রুত পদে এগোলো সিঁড়ির দিকে। উদ্দেশ্য এখান থেকে মুক্তি পাওয়া। দমবন্ধ লাগছে এত সবার উপস্থিতিতে। সিঁড়ির সামনে পাশাপাশি রৌদ্রকে পাশ কাটালো সে। একবারও বাঁকা দৃষ্টিতেও চাইল না। পাশ কাটিয়ে মোটে 2 কদম বাড়াতেই টান পড়ল ওড়নার এক কোণে।
দ্রুত হকচকিয়ে পিছু ফিরল মেয়েটা। কেমন যেন বুক কাঁপল রৌদ্রের সাথে চোখাচোখি হতেই। দৃষ্টি নিচে করে পরক্ষণেই তাকালো ওড়নার দিকে। অপ্রত্যাশিতভাবে আচমকাই মেঘার ওড়নার এক কোণা আটকে আছে রৌদ্রের রোলেক্স ঘড়ির সাথে। মেয়েটা হুট করেই বাধা পড়ল অবাধ্য লোকটার সাথে। ঢোক গিলল। পরিবর্তে ফিসলে হাসল রৌদ্র। মেঘা তড়িঘড়ি করে ওড়নায় টান মারে। ওড়নার সাথে ঘড়ি আটকানোর দরুন হাতে ঝাড়া পেতেই দাঁত পিষে থমকালো রৌদ্র। ইডিয়েট, থাপ্পড় খাবি বলে রাখলাম। যাওয়ার আগে হাত খুলে নিবি আমার। নিজেই ছাড়িয়ে দিল ওড়নার কোণা। মেঘা মুহূর্ত অপেক্ষা করল না। দম খিচে দ্রুত ছুটল উপরের দিকে। রৌদ্র তাকালো না আর। সেই বেপরোয়া ছেলেকে রুখতে পারল না কেউই। সমস্ত বাধা, পিছুটান, কান্নার রোল, মায়ার বাঁধন সব চিরে সেই ছেলে বেরোলো বাড়ি থেকে। রুবিনা কাবির ভেজা চোখে কেবলই চেয়ে দেখলেন ছেলেকে। বাড়ি থেকে বেরোনোর আগ অবধি ওকে রুখতে কত কসরতি না করল সবাই, কিন্তু সেই ছেলে পরোয়া করল না কোনো কিছুর। বেরিয়ে আসলো সে। বাইরে অতিথিদের ভিড় ঠেলে প্রধান গেট পেরোলো। গেটের বাইরে চকচকে একটা গাড়ি দাঁড়িয়ে। ভেতরে সৌভিক বসে ড্রাইভিং সিটে। রৌদ্র উঠে পাশে বসল। আর ফিরল না বাড়ির পানে। চেয়ে দেখল না ওর পিছু পিছু সবাই বেরিয়ে এসেছে। গাড়ি স্টার্ট হলো। নিমিষেই স্বাভাবিক স্পিডে কাবির ম্যানশনের গণ্ডি ছাড়ালো সেই গাড়িটা। রাতের আধারে ধুলো উড়িয়ে চলে গেল অদূরে। আড়াল হলো কত শত জোড়া দৃষ্টির। ব্যালকনিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘা আধারে মিলিয়ে যাওয়া গাড়িটার দিক থেকে চোখ ফিরিয়ে খামচে ধরল রেলিংয়ের রোলার। চোখ বুজে নিল অতৃপ্ততায়। দম আটকে দীর্ঘক্ষণ পর ধীরে হাঁপ ছাড়ল। স্থির চিত্ততে অস্থিরতা অদৃশ্যমান। স্বল্প বিধ্বস্ত শরীর নেতিয়ে আসছে দুর্বলতায়। কোনো রকমে শরীরটা টেনে ধপ করে বারান্দার ইজি চেয়ারটায় বসে পড়ল মেঘা। শরীরটা এলিয়ে দিল পিছনের দিকে। ঢোক গিলতে গলায় বাজছে। হাতের মুঠোয় ফোন, সাথে ইয়ারফোন। মেঘা দ্রুত কানে ইয়ারফোন গুঁজে নিল। কম্পিত হচ্ছে হাতের সাথে পুরো শরীর। ঠক ঠক করে কেঁপে কেঁপে কোনো রকমে মনকে সংযত করতে একটা গান চালালো আন্দাজে। হাঁসফাঁস করে চালিয়েই ফোনটা কোলে ফেলে মাথায় এলিয়ে চোখ বুজল আবার। মৃদু সাউন্ডে হিন্দি গান বাজছে কানে। মেরি দুয়া হে সাজদা তেরা কার্তি সাদা, তু সুন ইকারার মেরা, মে কারু ইন্তেজার তেরা, তু দিল তুইও জান মেরি, মে তেনু সামঝা ওয়াকি, না তেরা বিনা লাগদা জি। মেঘা উপহাস করে হাসে নিজের উপর। চোখ খোলে না এক মুহূর্ত। বন্ধ চোখ ছাপিয়ে বা চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে পরপর 2 ফোঁটা উষ্ণ তরল। ঠোঁট ভেঙে আসে যন্ত্রণায়। ওষ্ঠপুটে দাঁত বসিয়ে হাত মুঠো করে নিজেকে লুকিয়ে ফেলে মেয়েটা। লুকিয়ে ফেলে ক্ষোভের আড়ালে লুকায়িত অপ্রকাশিত সব কিছু। গাড়ি চলছে পুরো গতিতে। উদ্দেশ্য এয়ারপোর্ট। রৌদ্র সিটে মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে সেই থেকেই। সৌভিক কথা বলার চেষ্টা করলেও সাড়া পায়নি ওর থেকে, তাই চুপ করেছে সে নিজেও। কিছু দূর যাওয়ার পর রৌদ্রের কড়া স্বরের হুঙ্কার ভেসে আসলো, স্টপ দ্য কার। সৌভিক বুঝল না। এতক্ষণে রৌদ্রের জবানে বাণী শুনে সন্দিহান হয়ে প্রশ্ন করল, হ্যাঁ? গাড়ি থামা। কেন? এই মাঝ রাস্তায় কী করবি? এয়ারপোর্ট এখনও দূর আছে। থামাতে বলেছি থামা। আই সেইড স্টপ। দ্রুত একপাশে ব্রেক কষল সৌভিক। গাড়ি দাঁড় করিয়ে রৌদ্রের দিকে ফিরল। চোখ খুলল রৌদ্র। সোজা হয়ে বসে বলল, নাম গাড়ি থেকে। কি বলছিস? নামবো কেন? নামতে বলেছি তাই। নাম। কিন্তু কেন? দেখ ব্রো, আই অ্যাম কনফিউজড। কি করছিস তুই এসব? আবার ফিরছিস কেন সেটাই তো বুঝতে পারছি না আমি। তোকে অত বুঝতে হবে না। নামতে বলেছি নাম।
আর যদি মরার ইচ্ছে থাকে তাহলে বসে থাক। হোয়াট? রুডি, হোয়াট আর ইউ সেইং? শাট আপ। তোকে যা বলেছি তাই কর, নাম গাড়ি থেকে। তপ্ত ধমকে চমকালো সৌভিক। রৌদ্রের রক্তবর্ণ চোখ। কথা না বাড়িয়ে সিটবেল্ট খুলে গাড়ি থেকে নেমে পড়ল সে। রৌদ্র ফ্রন্ট সিট থেকে ড্রাইভিং সিটে ট্রান্সফার করলো নিজেকে। সৌভিক গাড়ির পাশে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে 2 হাত রেখে সামন পানে তাকায় রৌদ্র। অদূরে একটা ইলেকট্রিক শক্তপোক্ত পোল দেখা যাচ্ছে রাস্তার ধারে। এই রাস্তায় যানজটও কম, তাই এই পথ বেছে নেওয়া। পোলটার দিকে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে দম টানল বুক ভরে। চোখ বুজে রেখে সেকেন্ড 3 বাদ চোখ খুলল। মুখ গোল করে শ্বাস ফেলে স্টিয়ারিং ঘোরালো। গাড়ি দাঁড় করিয়ে ব্রেক চেপে একে একে তরতর করে পুরো স্পিড বাড়িয়ে দিল গাড়ির। সৌভিক জানালা গলিয়ে রৌদ্রের কাণ্ড দেখে ভরকায়। রুডি, কি করছিস? ওর কথা শেষ হতে না হতেই ব্রেক ছাড়ল রৌদ্র। ফুল স্পিডে দ্রুত এলোমেলো হয়ে ছুটল 4 চাকার গাড়িটা। গতি বেগতিক হয়ে সোজা ছুটল পুরো গতিতে। সৌভিক চোখ গোল করে তাকায়। মিনিট 2 মাথায় ওর চোখ সম্মুখে ঘটে যায় বীভৎস এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দ্রুত বেগে এলোপাথারি ছুটে গিয়ে ধাম করে গাড়িটা ধাক্কা খায় সামনের ইলেকট্রিক পোলটায়। বিকট এক শব্দে থমকে যায় আশপাশ। ফাঁকা যানজটহীন রাস্তার গুটি কয়েক মানুষ চমকে তাকায় গাড়িটার দিকে। ততক্ষণে গাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করেছে। সৌভিক বাকরুদ্ধ, চোখে অবিশ্বাস। মাথা চক্কর দিয়ে উঠল ওর। তীর করে কম্পিত হলো চিত্ত। বৃহৎ অবিশ্বাস্য নয়নে চেয়ে থেকে সেকেন্ড কয়েক বাদ অস্ফুটে উচ্চারণ করল, রুডি। রৌদ্র বেরিয়ে যাওয়ার পরপর থমথমে হয়ে গেছে পুরো কাবির ম্যানশন। রুবিনা কাবির নিস্তেজ হয়ে চুপটি মেরে ঘরে উঠেছেন ঠিক তখনই। বাড়ি এবং বাইরের পরিবেশ গুমোট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্তব্ধতার রেশে আধার নেমেছে একজনের বেপরোয়াপনার জন্য। শিশির আটকে পড়েছে, বেরোতে পারেনি এখনো। কেমন জড়িয়ে যাচ্ছে সবটা। 8টা বাজতে চলল। এখন আর না বেরোলেই নয়, দেরি হয়ে যাবে নয়তো। বাড়ি থেকে এর মধ্যেই ফোন এসেছে কয়েকবার। সাফা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে একপাশে। বলল শিশির, সাফা, দেরি হয়ে যাচ্ছে আমার, আমি বরং এখন যাই। ভার্সিটিতে আসবি তো 2 দিন পর, তখন দেখা হবে আবার। মেঘা বোধহয় রুমে, ওকে বলে দিস আমার যাওয়ার কথা। সাফা কিছু বলল না, ঘাড় কাত করে সম্মতি দিল শুধু। আর্দ্র ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে বেরিয়ে যাচ্ছে গটগটিয়ে। সাফা চোখ তুলে তাকিয়েই কিছু একটা ভাবল। শিশিরের হাত টেনে দ্রুত পিছু নিল আদ্রের। বাইরে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসেছে আদ্র। মুখভঙ্গিমা বীভৎস নিরেট, রেগে আছে সাংঘাতিক। গাড়ি স্টার্ট করার আগেই সাফা ডাকল, ভাইয়া। জানালা ভেদে গম্ভীর দৃষ্টিতে তাকাতেই আবার বলল, বাইরে যাচ্ছ? শিশিরকে নিয়ে যাবে একটু প্লিজ, রাত হয়ে গেছে অনেক। ওকে ফিরতে হবে, একা ছাড়ি কি করে? তুমি ওকে একটু পৌঁছে দেবে, যাচ্ছই তো বাইরে। শিশির তৎক্ষণাৎ বাধা দিল, আরে না, প্রয়োজন হবে না, আমি যেতে পারবো, পৌঁছে দিতে হবে না আমায়। তুই চুপ কর ভাইয়া, পৌঁছে দাও ওকে। একা একটা মেয়েকে এভাবে একলা ছাড়বো? ও আমার আর মেঘার দায়িত্বে এসেছে, আমাদের রেসপন্সিবিলিটি আছে একটা। আদ্র গাড়ি স্টার্ট করে সামন পানে তাকিয়ে গুরুগম্ভীর স্বরে উচ্চারণ করল ছোট বাক্য, উঠতে বল। সাফা চিকচিক করে ওঠে। ফ্রন্ট সিটের দরজা খুলে শিশিরকে ঠেলে বসিয়ে দেয়। আদ্র আদেশের সুরে বলে না তাকিয়েই, তুই মেঘের কাছে যা। শিশিরকে শেষবার দেখে বাড়ির ভেতরে ঢুকলো সাফা। আদ্র এখনো অবধি একবারও তাকায়নি মেয়েটার দিকে।
স্টিয়ারিং ঘুরিয়ে গলা তুঙ্গে তুলে আদেশ করল, সিট বেল্ট বেঁধে নাও। মেয়েটা বুঝল না, অবুঝ চোখে তাকালো, শুধালো না বুঝে, সরি স্যার। সিট বেল্ট বাঁধো। শান্ত স্বর। ততক্ষণে গাড়ি বেরিয়ে গেছে গেট পেরিয়ে। টেনে টুনে সিট বেল্টটা কোনো রকমে আটকেছে শিশির। এত দামি গাড়িতে জীবনে প্রথমবার ওঠা তার উপর ভার্সিটির লেকচারারের সাথে। একেই এনাকে ভয় পায় সবাই, গুরুগম্ভীর হিসেবেই খ্যাত ইনি। সাফার মেঘার বদলতে শিশির এনাকে আরও বেশি জানে টুকটাক। ওরা সব সময় বলে আদ্রিয়ান কাবির আদ্র কলেজেই সেই গুরুগম্ভীর, বাকিটা সময় সম্পূর্ণ ভিন্ন। মেয়েটা গুটিয়ে বসে আছে, কেমন জড়তা লাগছে, পিটপিট করে আর চোখে তাকাচ্ছে মুহূর্ত পরপর। মিনিট কয়েকের মাথায় টুং টুং শব্দে আদ্রের ফোনটা বেজে উঠল। 8টা বেজে 7 মিনিট চলে। শুভ্র ফোন করেছে। কানে ব্লুটুথ গুঁজে ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই ফোন রিসিভ করলো আদ্র। হ্যাঁ ভাইয়া, বলো। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলতেই তড়িতে চোখে মুখে পরিবর্তন আসে আদ্রের। তাৎক্ষণিক শিঙ্গে উঠল চোখসহ কপাল। ভরকানো অভিব্যক্তি প্রকাশ পেল নিরেট মুখাব্যয়ে। সহসা ব্রেক পড়ল গাড়িতে। সশব্দে হাঁসফাঁস করে উচ্চারণ করে আদ্র, হোয়াট? ওপাশ থেকে আরও কিছু বলল। দুলে উঠল আদ্রের সম্পূর্ণ শরীর, কাঁপল দৃষ্টিযুগল। কণ্ঠমণি ওঠানামা করল ঢোক গেলার সাথে সাথে। খুবলে চেপে ধরল স্টিয়ারিং। কেঁপে কেঁপে উচ্চারণ করল বাধা ধরা গলায়, আমি এক্ষুনি আসছি ভাইয়া। ইঞ্জিন চালু হলো পুনরায়। শিশির না বুঝে পিটপিট করে তাকিয়ে আছে। আদ্রের ভরকানো অস্থিরতা দেখে পুরোপুরি দৃষ্টিতে তাকালো মেয়েটা। কপালের পাশে শিরা ফুলে উঠেছে আদ্রের। ঘাম গড়িয়ে পড়ল চিবুকের ধার ঘেঁষে। গাড়ির স্পিড বাড়ালো সে। শিশির চোখ গোল গোল করে তাকায়, নড়ে চড়ে বসে। ধীরে বলে, স্যার, আর ইউ ওকে? উত্তর নেই। ধরফর হৃদয় লোকটার। অবস্থা টালমাটাল, উচাটন। অবিন্যস্ত হয়ে বারংবার ঢোক গিলছে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তার বাদবাকি গাড়িগুলোকে অতিক্রম করে উদ্বিগ হয়ে ছুটে চলেছে ওর গাড়িটা। গন্তব্য পাল্টে নির্দিষ্ট পথে ছুটেছে, গতি অনিয়ন্ত্রিত। শিশির ভরকায় আকস্মিক এমন আচরণে। গাড়ির গতি ক্রমশ বাড়তে দেখে মুখ শুকিয়ে আসে মেয়েটার। রাস্তায় যানজট প্রচুর। স্যার, কি করছেন? স্পিড কমান, অনেক জ্যাম রাস্তায়। এভাবে ড্রাইভিং করছেন কেন স্যার? আদ্র গুরুত্বহীন, দিকবিদিক জ্ঞানশূন্য সে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শূন্য হয়ে আসছে মস্তিষ্ক, শুকিয়ে আসছে কণ্ঠনালী। কম্পন অনুভূত হচ্ছে সর্বাঙ্গে। কি শুনল ও? শুভ্র কি বলল ওকে? চোখ জ্বলছে, কান ঝাঁঝা করছে ওর। রাস্তার সব গাড়িগুলোকে এলোমেলো হয়ে অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে উদগ্রীব সে। এভাবে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। শিশির ফের বলে থেমে থেমে, স্যার, স্যার প্লিজ, আস্তে ড্রাইভ করুন। এভাবে যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। ট্রাফিক রুলস বহির্ভূত এত স্পিডে গাড়ি চালানো। প্লিজ, কন্ট্রোল। ও শাট আপ। ঘ্যান ঘ্যান করবে না কানের কাছে, চুপচাপ বসে থাকো। তপ্ত ধমকানিতে চমকে ওঠে মেয়েটা, সিটিয়ে যায় জানালার দিকে। আদ্র এলোমেলো শ্বাস ফেলছে, হাঁসফাঁস বেগতিক অবস্থা। মেঘা ঘর হতে বেরোয়নি। খানিকক্ষণ স্থবির হয়ে বসে থেকে ফ্রেশ হয়ে নিয়েছে। ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই মুখোমুখি হলো টুকটুকির। হন্তদন্ত হয়ে হুমড়ি খেয়ে ঘরে ঢুকলো মেয়েটা। মেঘা দেখেও দেখল না, দৃষ্টি সরালো। টাওয়াল দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে গতিহীন দাঁড়ালো মিররের সামনে। চোখ তুলতেই আয়নাতেই দ্বিতীয়বার সাফাকে দেখতে পেল। দরজার সামনে ঠিক এক জায়গাতেই চিপকে দাঁড়িয়ে আছে মেয়েটা।
অদ্ভুত এক দৃষ্টে তাকিয়ে আছে মেঘার পানে। মেঘা কপাল কুঁচকালো। ময়শ্চারাইজার হাতে তুলে সেভাবে তাকিয়েই প্রশ্ন করল হালকা স্বরে, ওভাবে কি দেখছিস? ওষ্ঠ ভেজায় সাফা, দুর্বল পায়ে এগোয় ছোট ছোট কদমে, বাঁধা গলায় ডাকে থেমে থেমে, মেঘা। কি হয়েছে? মেঘা, ভাইয়া। ভাইয়া? কি হয়েছে ভাইয়ার? ভাইয়া নয়, আদ্র ভাইয়া নয়, রৌদ্র ভাইয়া। মেয়েটার আধো আধো কম্পিত স্বরে রৌদ্রের নাম শোনা মাত্রই প্রতিক্রিয়া বদলালো তাৎক্ষণিক। মুখ শক্ত করে নিল, দৃষ্টি নামিয়ে উপেক্ষা করে পাল্টা কিছু শুধালো না আর। ক্ষীয়কাল বাদ সাফা চুপ থাকতে পারে না, বলেই ওঠে ধরা গলায়, এয়ারপোর্ট যাওয়ার পথে রৌদ্র ভাইয়ার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে মেঘা। ভাইয়া এখন হসপিটালে।